হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সিপিস হিয়ার অ্যান্ড আপনাকে আবারও স্বাগতম আরেকটা বিল্ড ডিসকাশন ভিডিওতে। আমি জানি ব্যাক টু ব্যাক হচ্ছে, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট ভিডিও যেটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতেই পারবেন। অর্থাৎ আপনাদের মধ্যে যদি কোনো গেমার থেকে থাকেন যাদের বাজেট 40,000 টাকার নিচে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড কেনার মতো অবস্থা নেই, অথবা আপনি একজন ফ্রিল্যান্সার অথবা টুকিটাকি গ্রাফিক্যাল কিছু কাজ করে থাকেন, তো আপনার জন্য এই ভিডিওটি অনেক বলা যায় এটা মাইন্ড ব্লোয়িং হতে চলেছে। ওয়েল, তো আপনার যদি ইন্টারেস্ট থাকে এরকম পিসি বিল্ডিংয়ের উপর যেখানে আপনার কম্পিউটিং পাওয়ারও থাকবে বেশি, ইভেন আপনি গ্রাফিক্স কার্ডও কিনবেন না, উইথ মজা ইভেন অনেক গেমসের, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, জানতে পারবেন অনেক কিছুই। হে হোয়াটস হ্যাপনিং গাইস, সিপিস হিয়ার অ্যান্ড ইউ আর ওয়াচিং পিসি টেক ভিডিও। সো সাবস্ক্রাইব করে নিতে পারেন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। ওয়েল, তো এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য হচ্ছে এমন একটি এপিইউ বা সিপিইউ পাওয়া গেছে যার প্রাইস মোটামুটি ভালো এবং এর যে পারফরমেন্স এটি বলা যায় তুলনামূলকভাবে বেশি, উইথ ওভারঅল যে একটা প্যাকেজ পাবেন সেটি আপনি এই পিসি থেকে এক্সপেক্ট করতে পারেন। আর তাই প্রথমে যদি কম্পোনেন্ট সিলেকশনে চলে যাই, অবশ্যই বেছে নিতে হবে সিপিইউকে, আর সিপিইউ হচ্ছে এই জায়গার মেইন বিষয়। ওয়েল, তো আমরা এখানে Ryzen 5 4600G'র মতো এপিইউ নিয়েছি, আর এটি বেসড অন Gen 2 আর্কিটেকচার। আর ওভারঅল যদি আমি এর প্রসেসিং পাওয়ারের কথা বলি, তো এটি অলমোস্ট Ryzen 5 3600 এর কাছাকাছি পারফরমেন্স করে, আর বলা যায় ওভারঅল দুটাকে সাইড বাই সাইড কম্পেয়ার করলে সিমিলার হবে। আর বোনাস ফ্যাক্ট হচ্ছে এর সাথে যে 7 কোরের Radeon গ্রাফিক্স আছে, এটি মোটামুটি ক্যাপেবল ছোটোখাটো এবং ক্যাজুয়াল গেমিংয়ে। ইভেন আপনি যদি কোনো প্রোডাক্টিভ কাজ করতে চান, এটা ইজিলি আপনাকে হ্যান্ডেল করেই দেবে। আর প্রসেসিং পাওয়ার তো বললাম। আর তাছাড়াও আর একটা জিনিস চিন্তা করুন, Ryzen 5 3600 এর মতো প্রসেসরের দাম প্রায় 18,000 টাকার কাছাকাছি, এবং এর যে নিচের এপিইউগুলো আছে এগুলো মোটামুটি সিমিলার পারফরমেন্স। অর্থাৎ আমি যদি Ryzen 5 4650G'র কথা বলি, তো সেটি নেওয়ার চেয়ে এটি নেওয়া ভালো হবে, কেননা ওটা প্রো সিরিজ, অর্থাৎ একবারে পাওয়ার লিমিটেড বিষয়, তাই সেটির দিকেও দেখার দরকার নেই। আর এটি আপনি নিয়ার অ্যাবাউট 15,300 টাকার মধ্যে পেয়ে যাবেন স্টারটেক সহ অন্যান্য জায়গায়। আর তাছাড়াও ওভারঅল পারফরমেন্স এই পিসি থেকে কীরকম পাওয়া যাবে, তো অবশ্যই বেঞ্চমার্ক পর্যন্ত আপনাকে দেখতেই হবে। তারপরে যদি কম্পোনেন্টে চলে যাই, সেটি হচ্ছে মাদারবোর্ড। এখানে যেহেতু আমাদের বাজেট বিল্ড হচ্ছে, তাই একটা ডিসেন্ট কোয়ালিটির মাদারবোর্ড নেওয়া হয়েছে। ইটস ফ্রম MSI B450M-A Pro Max মাদারবোর্ডটি, যা নিয়ার অ্যাবাউট আপনি 6,500 থেকে 6,600 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর ওভারঅল যে সকল ফিচারের প্রয়োজন আছে, আর AM4 প্ল্যাটফর্মে কম্পিটিবিলিটি নিয়ে সমস্যা হবে প্রশ্নই আসে না, আর যদি হয়েও থাকে বায়োস আপডেট করে নিলেই সমস্যা ফিক্স। আর এই মাদারবোর্ডটি নেওয়া হয়েছে কারণ এটি মোটামুটি ভালো প্রাইসে এবং ভালো ফিচারের সাথে আসে, তবে আপনারা চাইলে আরও প্রিমিয়াম মাদারবোর্ড নিতে পারেন। তারপরের যে কম্পোনেন্টটি থাকছে সেটি খুবই ইম্পর্টেন্ট, আর এটি এতটাই ইম্পর্টেন্ট যদি আপনি গেমিং প্লাস প্রোডাক্টিভ কোনো কাজ করতে চান ফ্লুইডলি উইদাউট গ্রাফিক্স কার্ড, তো আপনাকে অবশ্যই 3200 মেগাহার্জের দুটি স্টিক ব্যবহার করতে হবে, অর্থাৎ ডুয়েল চ্যানেলে। তা না হলে আপনার গেমিং এবং প্রোডাক্টিভ এক্সপেরিয়েন্স হয়ে যাবে লবণ ছাড়া পান্তার মতো। তাই আমরা কস্ট কাটিং এর জন্য এখানে ব্যবহার করব PNY এর কাছ থেকে আসা এক্সেলারেট সিরিজের 3200 মেগাহার্জের CL16 দুটি স্টিক, যার প্রাইস অ্যারাউন্ড 6200 টাকার মধ্যেই পেয়ে যাবেন যে কোনোখানে। আর এটি কেন ইম্পর্টেন্ট, কেননা আপনার যে IGP আছে, তো সেখানে কোনো VRAM বা ভিডিও মেমোরি নেই, তো সকল কিছুই লোড পড়বে এই মেমোরির ওপর। তাই অবশ্যই আপনাকে ডুয়েল চ্যানেলে এবং ম্যাক্সিমাম ক্যাপাসিটির নিলে সুবিধা হয়। তারপরের যে কম্পোনেন্টটি সেটি হচ্ছে SSD, কেননা আমাদের M.2 NVMe স্লট মাদারবোর্ডেই আছে, তাই এক্ষেত্রে আমরা টিম গ্রুপের MP33 256GB M.2 NVMe টি সিলেক্ট করেছি, যার স্পিড, রিড এবং রাইট ডিসেন্ট বলাই যেতে পারে। তারপরের যে কম্পোনেন্টটি থাকছে সেটি অনেকটাই কনফিডেন্সিয়াল, কেননা আপনি যদি একটা ভালো PSU আপনি ইনস্টল করেন, সেটি মেবি আপনার লো এন্ড সিস্টেমের জন্য অনেক দিন যেতে পারে। আর সেক্ষেত্রে আমরা এখানে ওয়ান স্টেপলারের DK5.0 500 ওয়াটের এই 80+ ব্রোঞ্জ সমৃদ্ধ পাওয়ার সাপ্লাইটি নিয়ে নিয়েছি, অর্থাৎ DK5.0। আর লোড নিয়ে আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কেননা এই সিস্টেম ম্যাক্সিমাম 150 ওয়াট পর্যন্ত হিট করতে পারে পিক পাওয়ার কনজাম্পশন, তাই আপনার 350 ওয়াট এক্সট্রা
জায়গায় থেকে যাচ্ছে, এজন্য আপনি মোটামুটি মানের এফিসিয়েন্সি পাবেন। তারপরের যে কম্পোনেন্টটি থাকছে সেটি অবভিয়াসলি কেস, আর কেস সম্পূর্ণটাই টেস্ট আপনার উপর। আপনি 3000 থেকে 4000 টাকার মধ্যে নিয়ে নিতে পারেন। বিশেষ করে যদি আমি কথা বলি মনটেকের X2 ম্যাশ অথবা X1 ম্যাশ, তবে এটার সুবিধা হলো আপনি 4000 টাকার মধ্যে চারটা 120mm এর ফ্যান পেয়ে যাচ্ছেন, 8GB, আর টেম্পারেড গ্লাস তো থাকছে। তবে আপনারা চাইলেই ডিপকুলের BK MACUBE 110 নিতে পারেন, অথবা আরেকটি কেস ভালো হতে পারে তাদেরই, আর এটি আপনি অ্যারাউন্ড 4000 টাকার মধ্যে পেয়ে যাবেন উইথ ফ্যান সহ। তো আমরা যদি সকল কম্পোনেন্টের প্রাইস ক্যালকুলেশন করি তো অ্যারাউন্ড 38 থেকে 39,000 টাকার মধ্যে পড়ে যায় শুধুমাত্র পিসি কম্পোনেন্ট। আর এটির দ্বারা আপনি একটা আসলে কোয়ালিটিফুল গেমিং তো করতে পারবেনই ক্যাজুয়ালি, আর তার সাথে প্রোডাক্টিভ কাজও করতে পারবেন। আর এটি নিয়ার অ্যাবাউট কিরকম পারফরমেন্স করে, এর যে আইজিপি আছে তো এটি নিয়ার অ্যাবাউট GT 1030 মতোই পারফরমেন্স করে। কোনো সময় GT 1030 বেশি করে, কোনো সময় আবার Radeon 7। এটা ডিপেন্ড করবে আপনার গেমসের উপর, অর্থাৎ কোনো গেমসে ভালো পারফরমেন্স করে GT 1030, আবার কোনো গেমসে করে Radeon 7। তো এখানে এরকমটা কেন? বা যারা চিন্তা করছিলেন অন্যান্য সিস্টেমের সাথে আপনি জুড়ে দিতেন GT 1030 মতো গ্রাফিক্স কার্ডকে, যা নিয়ার অ্যাবাউট 6 থেকে 8000 টাকার মধ্যে পেয়ে যেতেন, তো সেটি নেওয়ার কোনো মানেই হয় না। কারণ আপনাকে যেই যেটা বলুক, দোকানদার হয়তো বলতে পারে এটি গেমিং কার্ড, তবে রিয়েলিটি আসলে সেরকমটা নয়। তো এখন যদি আমরা প্রোডাক্টিভ কিছু কাজের কথা বলি, অর্থাৎ আপনি যদি ভিডিও এডিটিং করতে চান প্রিমিয়ার প্রোতে, তো সেক্ষেত্রে আপনাকে বললাম যে প্রসেসিং পাওয়ার এর 3600 এর মতোই দিয়ে দিবে, আর আইজিপি তো এখানে অ্যাক্সেলারেশন করেই দিবে। তাই সেক্ষেত্রে 4K তে মাল্টিপল লেয়ার নিয়ে আপনি হাই বিট রেটের ভিডিও এডিটিং করতে পারেন উইথ স্পেশাল ইফেক্টের সাথে। আর তাছাড়াও আপনার কাছে যদি থাকে আফটার এফেক্টস, ফটোশপ অথবা ইলাস্ট্রেটরের মতো ছোটখাটো গ্রাফিক্স ডিমান্ডিং কাজের এই অ্যাপ্লিকেশনে, তো সেক্ষেত্রে আপনাকে ছোট গ্রাফিক্যাল পারফরমেন্স এটা ইজিলি হ্যান্ডেল করে দিবে। তবে আপনি যদি একজন প্রফেশনাল ওয়ার্ক ইউজার হয়ে থাকেন, বিশেষ করে 3Dর উপরে, তো সেক্ষেত্রে আপনার এদিকে না দেখাই ভালো, অর্থাৎ আইজিপির উপর ডিপেন্ড না করাই ভালো হবে। তাছাড়া আপনি যদি ছোটখাটো ডিজাইন আপনি ব্লেন্ডার সহ শুরু করে আনরিয়েল ইঞ্জিনেও করতে চান, উইদাউট এনি হ্যাসেল আপনাকে করে দিবে। আর এই কারণে আপনাদেরকে বলেছিলাম যে এটা ফ্রিল্যান্সারদের জন্য আলাদা একটা অপশন হতে পারে। তো এখন চলে আসি বেঞ্চমার্কে। বেঞ্চমার্ক দেখার পূর্বে আরও কিছু কথা, এগুলো কন্ডাক্ট করা হয়েছে শুধুমাত্র AMDর কাছ থেকে আসা Radeon 7 কোরের 1900 MHz এ আসা আইজিপিইউ দিয়ে, আর যার পারফরমেন্স আপনার সামনে এটা থাকছে। আর বন্ধুরা, আপনাদের সুবিধার্থে এখানে দুইটা রেজলিউশনে বেঞ্চমার্ক কন্ডাক্ট করা হয়েছে, একটি 1080p অর্থাৎ ফুল এইচডি, অপরটি হচ্ছে 900p, যা মোটামুটি বলা যায় ভালোর কাতারেই পড়ে। আর এটি 720p এর চেয়ে মোটামুটি বেটার। আর সিরিয়াসলি আপনি যদি 1080p থেকে লো সেটিংসে 900p তে নামেন, অতটা আপনি বুঝতেই পারবেন না। তো সেক্ষেত্রে এখানে পারফরমেন্স বেড়ে যায় অনেক। তো আমরা যদি প্রথমে CSGOর কথা বলি, তো এটি ভেরি লো সেটিংসে 1080p তে করেছে 132 স্কোর, যা মোটামুটি প্লেয়েবল। আর যদি 900p এর কথা বলি, তো সেক্ষেত্রে এটি 152 কাছাকাছি করতে পেরেছে, যা হাইলি প্লেয়েবল। তারপরে যদি এরকম আর একটা গেমসের কথা বলি ভ্যালোরেন্টের, তো এটিতেও লো সেটিংসে 178 স্কোর দেখা গেছে 900p তে, অ্যান্ড এটা 1080p লো সেটিংসে করেছে 163, যা আসলে ড্যাম প্লেয়েবল। তারপরে যদি কথা বলি রকেট লেগের, তো সেক্ষেত্রে এখানে পারফরমেন্স মোডে করতে পেরেছে 135 স্কোর, যা স্টিল প্লেয়েবল, অ্যান্ড 900p তে 145, তবে এখানে আমার 1080p ভালো দেখাচ্ছে। তাছাড়াও ফর্টনাইট পারফরমেন্সের কথাও যদি বলি, এখানে 142 করতে পেরেছে 900p তে, তবে আপনারা যদি 1080p তে এই পারফরমেন্স মোডে খেলেন তো 125 FPS আপনি পেয়ে যাবেন, যা আসলেই হাইলি প্লেয়েবল। তাছাড়াও যদি আমি আরও কিছু টাইটেলের কথা বলি, হয়তো আপনারা মনে করতে পারেন যে স্পোর্ট টাইটেলে ভালো করতে পারলেও হ্যাভি টাইটেলগুলোতে কি করেছে, তো এখানে ডুম ইটারনালে লো সেটিংসে 44 FPS দেখা গেছে 1080p তে, এবং 57 দেখা গেছে 900p তে। তাছাড়াও যদি আমরা পাবজির মতো ভারী গেমসের কথা বলি, তো সেক্ষেত্রেও 44 FHD তে দেখা গেছে, অ্যান্ড 52 দেখা গেছে 900p তে, আর এটি করা হয়েছে লো সেটিংসে। তাছাড়াও যদি আমরা ফার ক্রাই নিউ ডনের কথা বলি, তো এটি মিডিয়াম প্রিসেটে 64 করতে পেরেছে 900p তে, অ্যান্ড 1080p তে 56। তাছাড়াও গেনশেন ইম্প্যাক্ট মুভ বাজা প্রিসেটের সাথে বোথ অফ 60 FPS দেখা গেছে, অর্থাৎ 1080p এবং 900p তে, আর এটি 60 FPS লক গেম, তাই বেশি হলেও কিছু করার নেই। তাছাড়াও যদি জাতির ক্রাশ GTA 5 এর কথা বলি, তো সেক্ষেত্রে নর্মাল সেটিংসে 84 স্কোর করতে পেরেছে 900p তে, আর 72 FPS করেছে সাধারণ বা 1080p সেটিংসে।
তবে এখানে ভিন্নতা দেখা গেছে লেগ অফ লেজেন্ডের কোয়ালিটি এবং পারফরমেন্স সেটিংসের মাঝে। আর এটি খানিকটা উইয়ার্ড, কেননা এর 900p খারাপ পারফরমেন্স করেছে অ্যাজ কম্পেয়ার টু 1080p। এটা গ্লিচও হতে পারে, কিছু বলা যাচ্ছে না। আর তাছাড়াও আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ইমুলেটর গেম খেলতে পছন্দ করেন, অর্থাৎ আপনার পছন্দ পাবজি মোবাইল অথবা ফ্রি ফায়ার। তো আপনাদের ভাবনার দিন শেষ, আপনারা চাইলে এখানে পাবজি মোবাইলের মতো গেমস 1080p স্মুথ সেটিংসে ওভার দ্য 90+ fps এ 84 fps দেখা গেছে এবং এইচডি প্রিসেটে 72। অ্যান্ড যদি কথা বলি ফ্রি ফায়ারের, তো এখানে এইচডি অথবা স্মুথ সেটিংস বলুন সবগুলোই 90 fps প্লাস করেছে। অর্থাৎ চাইলেও আপনারা ভয়ানক লেভেলে কম্পিটিটিভ খেলতে পারেন এই সিপিইউ বা এপিইউটি থেকে। যদি আমি পিসি গেমসের কথা বলি, অর্থাৎ স্পোর্ট টাইটেল বিশেষ করে ভ্যালোরেন্ট এবং সিএসগো, এটাতে আসলে মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স পাওয়া গেছে। আর আপনাদেরকে বলে রাখি, এটা কোনো গ্রাফিক্স কার্ড দিয়ে করা হয়নি, এটি শুধুমাত্র AMD Ryzen 5 4600G'র মতো এপিইউ দিয়ে করা হয়েছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এত ভালো স্কোরগুলো এসেছে এটি শুধুমাত্র ডুয়েল চ্যানেলে মেমোরি থাকার জন্য। আপনি যদি সিঙ্গেল চ্যানেলে 8GB অন স্টিক লাগান, তো সেক্ষেত্রে এর চেয়ে নামতে পারে এর পারফরমেন্স। বন্ধুরা, বেঞ্চমার্ক দেখার পর একটা জিনিস তো ক্লিয়ার, এই যে আইজিপিইউ আছে বা এই প্রসেসরটি আছে যা পারফরমেন্স দিচ্ছে তা কোনোভাবেই খারাপ বলা যেতেই পারে না। আর তাছাড়া আপনাদের যদি চিন্তা ভাবনা থেকে থাকতো যে আমরা একটা সিপিইউ কিনে তার সাথে জিপিইউ হিসেবে লাগিয়ে নিতাম GT 1030, তো কোনো দরকার নেই, টাকা পানিতে ফেলার কোনো প্রয়োজনই নেই। তবে এখানে আরও একটা নোট বলে রাখা ভালো, কেননা আপনি যদি একবারে প্রফেশনাল ওয়ার্ক করতে চান, বিশেষ করে আপনার কমপ্লেক্স কাজ আছে 3D মডেলিংয়ে, ইভেন আপনি যদি একজন প্রপার গেমার হয়ে থাকেন অথবা স্ট্রিমিং করার চিন্তা ভাবনা থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনি এদিকে না দেখলেও ভালো হবে। তবে এখানে একটা ভালো অপশন আছে, আপনি যদি পরবর্তীতে চান তো সেক্ষেত্রে এখানে একটা ডিসেন্ট মানের গ্রাফিক্স কার্ড লাগাতে পারেন। তো এখন আসি কনক্লুশনে, এই পিসিটি কাদের জন্য? ওয়েল, তো আমি আবারও বলছি, যারা ফ্রিল্যান্সার আছেন, যাদের হেভি ওয়ার্কলোড নেই, অথবা ক্যাজুয়ালি এমন কেউ আছেন যাদের বাজেট 40,000 টাকার নিচে, তো সেক্ষেত্রে আপনাকে এখানে ডিসেন্ট গেমিং করিয়ে দিবে উইথ ভালো কাজের সাথে। আর বলবো না যে এটা একবারে ফিউচার প্রুফিং পিসি, তবে হ্যাঁ, এই বাজেটের মধ্যে যা পারফরমেন্স এবং ভ্যালু দেয় তা আমার চোখে অন্য কোথাও পাওয়া যাচ্ছে না। আর শোনা যাচ্ছে সিপিইউর প্রাইস খানিকটা ইনক্রিজ হতে পারে, তো সেক্ষেত্রে আর সময় থাকতে এই সিপিইউ বা এপিইউ গুলো নিয়ে নিতে পারেন। আর বাকিটা আপনাদের উপর। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি কিছু বলার থাকে কমেন্ট সেকশনে সেটা জানিয়ে দিবেন। আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, গেমিং রিলেটেড খুবই ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।